প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার শিশুরা মরতে চায় যেন স্বর্গে গিয়ে তারা খাবার পায়, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা। গাজায় দুর্ভিক্ষ নিয়ে সাম্প্রতিক ঘোষণাকে অবাক করার মতো কিছু নয় উল্লেখ করে পরিস্থিতি আরও ভয়াবহ বলে জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল উবাইদি। তিনি বলেন, গাজার শিশুরা আমাকে বলেছে তারা চায় যেন মারা যায়, যাতে স্বর্গে গিয়ে অন্তত খেতে পারে। শাইমা জানান, গত 2 মার্চ রমজান মাসে তিনি গাজায় ছিলেন। সে সময় হঠাৎ করে ত্রাণপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেদিন গাজায় খানিক আনন্দ ছিল, কারণ বাজারে বহুদিন পর লেটুস পাতা পাওয়া গিয়েছিল। মানুষ আলোচনা করছিলেন ইফতারে সালাদ বানানো কি যাবে, কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রোটিন ও মাংস ফুরিয়ে যায়। সপ্তাহখানেকের মধ্যে তাজা ফলসবজি বন্ধ হয়ে যায়। 1 মাসের মধ্যে ময়দাও শেষ হয়ে যায়, আর যা মেলে তার দাম হয়ে যায় স্বাভাবিকের 3 গুণ। তিনি বলেন, মানুষ তখন ঘাস ও গাছের পাতা খেতে শুরু করে। সবচেয়ে মর্মান্তিক ছিল শিশুদের আর্তনাদ। তারা বলেছে মৃত্যু হলে অন্তত জান্নাতে খাবার পাওয়া যাবে। শাইমা সতর্ক করেন, এই ধারা চলতে থাকলে গাজা দ্রুত মানুষ শূন্য হয়ে পড়বে। তার মতে এই অবস্থার জন্য শুধু হামাস বা ইসরায়েল নয়, বরং সব রাষ্ট্রই দায়ী, যারা নীরব থেকে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানায়নি। এদিকে বিশ্বের ধনকুবেররা দুবাইমুখী হচ্ছেন কেন? সাম্প্রতিককালে বিশ্বের রেকর্ড সংখ্যক ধনকুবের দুবাইমুখী হচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের এই মরুভূমির শহরটিতে নেই আয়কর, আর বিলাসী জীবনযাপন এখানে অন্য যে কোনো জায়গার তুলনায় সহজ হওয়ায় এটি এখন ধনকুবেরদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোর ধনী মানুষকে আকর্ষণ করে এসেছে। ধনীদের পুনর্বাসনে সহায়তাকারী সংস্থাগুলো বলছে, এখন ক্রমশ বেশি সংখ্যক পশ্চিমারা এ দলে যোগ দিচ্ছেন। হেনলি অ্যান্ড পার্টনার্স নামের পরামর্শক প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী 2025 সালে 9,800 ধনকুবের সংযুক্ত আরব আমিরাতে চলে যাবেন, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। কঠোরভাবে নিয়ন্ত্রিত এই দেশটি ধনীদের জন্য এক আকর্ষণে পরিণত হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, অতি নিম্ন অপরাধ হার, সহজ ব্যবসাবান্ধব পরিবেশ ও বিলাসী জীবনের অফুরন্ত সুযোগ সব মিলিয়ে দুবাই এখন ধনীদের স্বর্গ। এছাড়া ধনীদের আকৃষ্ট করতে দেশটি চালু করেছে গোল্ডেন ভিসা প্রকল্প, যার মাধ্যমে ধনী বা দক্ষ বিদেশিরা 10 বছরের আবাসিক অনুমতি পান। ধনকুবেরদের পরামর্শক প্রতিষ্ঠান স্কাইবাউন্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মাইক কোডি জানান, তার অনেক ক্লায়েন্ট মনে করেন নিজ দেশে তাদের সাফল্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, তাদের উপর কর বাড়ছে, নজরদারি বাড়ছে, আর সুযোগ সুবিধা কমছে। কিন্তু দুবাইয়ে সম্পদ লুকিয়ে রাখতে হয় না, বরং সেটা স্বাভাবিক। লন্ডনে আমার ক্লায়েন্টরা সম্পদ নিয়ে ফিসফিস করে কথা বলেন, দুবাইয়ে তারা মুক্তভাবে থাকতে পারেন। চকচকে বিলাসী জীবনের প্রতীক হিসাবে দুবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও প্রিয় স্থান। এখানে রয়েছে বিশাল মল, যার ভিতরেই স্কি করার জায়গা, বিশ্বের সর্বোচ্চ ভবন আর বিখ্যাত পামদ্বীপ, যা 5 তারা হোটেলে ভরা। ধনীদের জন্য বিশ্বমানের বিলাস কেন্দ্র হিসেবে দুবাইয়ের দ্রুত উত্থান সমালোচনার মুখে পড়েছে, কারণ অতি স্বল্প মজুরির অভিবাসী শ্রমিকের শ্রমই এই অর্থনীতির মূল ভরসা। খুব কম আমলাতান্ত্রিক জটিলতা। কোডির মতে দুবাইমুখী নতুন ধনীদের বড় অংশই হচ্ছেন 30-40 বছরের পেশাজীবী, যাদের মধ্যে আছেন টেক কোম্পানি প্রতিষ্ঠাতা, ব্যবসা পরিবারের উত্তরসূরি, কনসালট্যান্ট ও ফান্ড ম্যানেজাররা। এর মধ্যে একজন 42 বছর বয়সী ব্রিটিশ ক্লাউড সফটওয়্যার কোম্পানির মালিক, যিনি পুঁজিগত লাভের ওপর করের ভয়ে ইউএইতে চলে গেছেন। কঠোর কর নীতি ও উত্তরাধিকার সূত্রে সম্পদের ওপর আসন্ন করের পরিবর্তনের আশঙ্কা, সব মিলিয়ে ব্রিটেন এবছর রেকর্ড 16,500 ধনকুবের হারাতে পারে বলে হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে। এবছরের সবচেয়ে আলোচিত ধনী প্রবাসী নরওয়েজিয়ান ধনকুবের জন ফ্রেডরিকসেন সরাসরি বলেছেন, ব্রিটেন শেষ হয়ে গেছে, তাই আমি ইউএইতে যাচ্ছি। প্যাডকো রিয়েল এস্টেটের প্রধান ম্যাক্স ম্যাক্সওয়েল এক পডকাস্টে বলেন, আমরা সবাই এক ধরনের লাইফস্টাইলের খোঁজে, যার সংজ্ঞা সবার কাছে আলাদা। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ছেড়ে ইউএইতে আসার পর একই অর্থে তার পরিবার আরও ভালো জীবনমান পাচ্ছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের দুবাই শাখার ফিলিপ আমারান্তে বলেন, ধনীরা চান কম ঝামেলায় ব্যবসা চালিয়ে যাওয়া ও সম্পদ বজায় রাখতে। ইউএই সেই বার্তাই দিচ্ছে, আমরা ব্যবসার জন্য উন্মুক্ত, চাইলেই কেনা যায় পুরো ভবন। তবে এত বিপুল ধনীর আগমন নিয়ে বিতর্কও রয়েছে। 2022 সালে আর্থিক লেনদেনে স্বচ্ছতার ঘাটতির কারণে ও ইউক্রেন যুদ্ধের পর ধনী রাশিয়ানদের ঢল নামায় সংযুক্ত আরব আমিরাতকে বৈশ্বিক ধূসর তালিকায় রাখা হয়। পরে মানি লন্ডারিং বিরোধী পদক্ষেপ ও কিছু অপরাধী প্রত্যার্পণ করে দেশটি সেই তালিকা থেকে বেরিয়ে আসে। এখন বিশ্বের নানা প্রান্তের ধনী পরিবার, ব্যবসা ও ব্যক্তিগত অফিস নিয়ে দুবাইয়ে আসছেন, যা নতুন প্রবণতা বলে জানিয়েছেন রিয়েল এস্টেট রিসার্চার ফয়সাল দুরনানি। হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসেব অনুযায়ী দুবাই এখন বিশ্বের টপ 20টি শহরের মধ্যে একটি, যেখানে ধনকুবেরদের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে আছেন 81,200 মিলিয়নের ও 20 বিলিয়নের। দুরনানি জানান, নিউ ইয়র্ক ও লন্ডন মিলিয়ে যত $10 মিলিয়ন বেশি দামের বাড়ি বিক্রি হয়, গত বছর একাই দুবাইয়ে তার চেয়েও বেশি 435টি বিক্রি হয়েছে।
আপেক্ষিকভাবে সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল সম্পত্তি পশ্চিমাদের তুলনায় সস্তা। তিনি বলেন, মোনাকো বা সুইজারল্যান্ড থেকে আসা ক্রেতারা প্রায়শই $100 মিলিয়ন অ্যাপার্টমেন্ট চান, কিন্তু দুবাইয়ে সেই দামে চাইলে পুরো একটা ভবন কিনে ফেলা যায়। অপরদিকে ইরানি ড্রোনে যেভাবে যুদ্ধের রূপ বদলে দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী। এই যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরেও রাশিয়ার হামলা চলছে। এই হামলা চালানো হচ্ছে গভীর রাতে ড্রোনের মাধ্যমে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোয়। হামলার জন্য ড্রোনের উৎপাদনও বাড়াচ্ছে মস্কো। এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয়, বরং সেগুলো এতটাই সস্তা যে প্রতি রাতে 700টির বেশি ড্রোন ছুটতে পারছে ক্রেমলিন। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল পরিমাণ ড্রোন হামলার পেছনে রাশিয়ার লক্ষ্য হল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এবং দেশটির নাগরিকদের মনোবল ভেঙে দেওয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছিল রাশিয়া। এখন প্রতি মাসে হাজার হাজার এ ধরনের ড্রোন তৈরি করতে বড় বড় কারখানা গড়ে তুলেছে মস্কো। রাশিয়ার এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে দামি গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে, কারণ কম দামি প্রতিরক্ষা কৌশলগুলো অতটাও কার্যকর নয়। 2024 সালের তুলনায় গত মাসে ইউক্রেনের রাশিয়ার দৈনিক ড্রোন হামলার পরিমাণ প্রায় 14 গুণ বেড়েছে। 2024 সালের জুলাই মাসে ইউক্রেনে প্রতিদিন গড়ে 14টি ড্রোন ছুড়েছিল রাশিয়া। 2025 সালের জানুয়ারিতে তা বেড়ে 80টির বেশিতে দাঁড়ায়। গত জুলাই মাসে প্রতিদিন গড়ে 2 শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে এক রাতে সর্বোচ্চ 728টি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার এই বৃদ্ধি থেকে বোঝা যায় কিভাবে যুদ্ধক্ষেত্রে মনুষ্যবিহীন আকাশযানের ওপর নির্ভরশীলতা বাড়ছে। নিজেদের বিমানবাহিনীর সক্ষমতার ঘাটতি পূরণে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই নিজেদের ড্রোনগুলোকে আরও উন্নত করার দিকে ঝুঁকছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ কোনো সংঘাতে এগিয়ে থাকার জন্য এখন যুক্তরাষ্ট্র ও দেশটির ন্যাটো মিত্ররাও ড্রোন উন্নয়নে কাজ করছে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক রবার্ট টোলেস্ট বলেন, ন্যাটো হয়তো বড় পরিসরে ড্রোন ব্যবহারের দিকে যাবে, তবে রাশিয়া ও ইউক্রেনের মতো এত ব্যাপক হারে নয়, কারণ আমাদের বিশাল বিমান বাহিনী রয়েছে, সেখানে আমরা বিনিয়োগ করেছি। এই বিমান বাহিনী খুব দ্রুত শক্তিশালী হামলা চালাতে পারে। ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য বড় আকৃতির শাহেদ ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করে রাশিয়া। রাশিয়া যেসব ড্রোন ব্যবহার করে, এফপিভি ড্রোন। এফপিভি ড্রোনগুলোর বেশ কয়েকটি ধরন ব্যবহার করে রাশিয়া। এই ড্রোনগুলো সাধারণত মাত্র 15 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এফপিভি ড্রোনে করে ছোট বিস্ফোরক বহন করা যায়। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম গ্রেনেডও। তবে মূল যুদ্ধক্ষেত্রের বাইরে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোয় হামলার জন্য বড় আকৃতির শাহেদ ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করে রাশিয়া। শাহেদ 131 ড্রোন। রাশিয়া মোট 3 ধরনের শাহেদ ড্রোন ব্যবহার করে থাকে। প্রথমেই রয়েছে শাহেদ 131 বা গেরান 1 ড্রোন। এই ড্রোনগুলোর সর্বোচ্চ পাল্লা 900 কিলোমিটার, 10 থেকে 15 কেজি ওজন বা বিস্ফোরক বহন করতে পারে এটি। শাহেদ 136 ড্রোন। এরপর রয়েছে শাহেদ 136 বা গেরান 2 ড্রোন। এই ড্রোনগুলো সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শাহেদ 136 ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় 185 কিলোমিটার। এগুলো সর্বোচ্চ 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা অফিসাররা সিএনএনকে জানিয়েছেন, প্রতি মাসে 6000-এর বেশি শাহেদ ড্রোন উৎপাদনের দিকে এগোচ্ছে রাশিয়া। যুদ্ধের শুরুর দিকে এ ধরনের ড্রোনগুলো ইরান থেকে কিনত রাশিয়া, তবে রাশিয়ার অভ্যন্তরে সেগুলো উৎপাদন করতে এখন খরচ অনেক কম পড়ছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দার একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, 2022 সালে প্রতিটি শাহেদ ড্রোন কিনতে গড়ে $2 লাখ খরচ হতো রাশিয়ার। রাশিয়ার তাতারিস্তান অঞ্চলের আলাবুগাডমন কারখানায় সেগুলো ব্যাপক হারে উৎপাদন করার এখন খরচ কমে গড়ে $70,000 নেমে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়া তথ্য অনুযায়ী শাহেদ 136 ড্রোনগুলোর প্রতিটি তৈরি করতে রাশিয়ার খরচ হচ্ছে $20,000 থেকে $50,000। এর তুলনায় ভূমি থেকে আকাশে ছোড়া মিসাইল প্রতিরোধকের দাম $30 লক্ষ। এই কম খরচের জন্য প্রতি রাতে ড্রোন হামলা চালানো রাশিয়ার পক্ষে সম্ভব হচ্ছে। পাশাপাশি কোনো রাতে বড় পরিসরে হামলা চালাতে পারছে তারা। যুদ্ধের শুরুর দিকে মাসে টেনে মোটে একবার বড় পরিসরে মিসাইল হামলা চালাতো রাশিয়া। এখন গড়ে প্রায় প্রতি রাতেই ড্রোন দিয়ে এমন হামলা হচ্ছে বলে সিএসআইএস-এর বিশ্লেষণে দেখা গেছে। সিএসআইএস-এর গবেষক ইয়াসিডোর আতালানের দেওয়া তথ্যে অনুযায়ী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাশিয়ার ছোড়া ড্রোন আঘাত হানার হার প্রায় দ্বিগুণ হয়েছে। গত এপ্রিল থেকে প্রায় 20% ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। 2024 সালে তা গড়ে 10%-এরও কম ছিল। তিনি বলেন, একটি শাহেদ ড্রোন তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে
সেটা বিষয় নয়। ভয় ধারানো এই অস্ত্র সিভিলিয়ানদের ওপর যে প্রভাব ফেলছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর যে চাপ সৃষ্টি করছে সেটিই মূল বিষয়। AI ড্রোন নিয়ে কাজ করছে রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধের সম্মুখ সারিতে FPV ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনও। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার এর রাশিয়া বিষয়ক গবেষক ক্যাটেরিনা স্টেপেনাঙ্কো বলেন, প্রযুক্তিগত প্রত্যেকটি ইনোভেশনের পাল্টা জবাব দেওয়ার জন্য দুই পক্ষই চেষ্টা করছে। জবাবের গতি এতটাই দ্রুত যে মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই কোনো প্রযুক্তিগত সাফল্যের বিরুদ্ধে পাল্টা ইনোভেশন দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কিছু ইনোভেশন যেগুলো আজকেও কাজে আসছে তা আগামী মাসগুলোতে নাও কাজে আসতে পারে। ISW এর তথ্য অনুযায়ী বর্তমানে ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন নিয়ে কাজ করছে। এই ড্রোনগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সেগুলো যুদ্ধক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। একই সাথে হামলা প্রতিহত করতে পারে এমন ড্রোন তৈরির চেষ্টাও করা হচ্ছে। এমন ড্রোন তৈরি করা হলে হামলা প্রতিহত করার ক্ষেত্রে মিসাইল ব্যবহারের চেয়ে কম খরচ হবে। গবেষক কাতেরিনা স্টেপেনেঙ্কো বলেন, এ ধরনের AI ড্রোন নিয়ে ইউক্রেন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তার বহু তথ্য পাওয়া গেছে, তবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হতে দেখা যায়নি। ইউক্রেন যদি হামলা প্রতিহতকারী ড্রোন তৈরি করতে পারে তাহলে তাদের সক্ষমতা বেড়ে যাবে। একই সাথে মিসাইল হামলা চালানোর জন্য নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো সংরক্ষণ করতে পারবে তারা। সবশেষ জানিয়ে দেব, ইরানে হামলার ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান। মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছেন। এই ঘটনা এমন এক ঘটনার পর ঘটেছে যেখানে পেন্টাগনের গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়ন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছিল। ওই পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছিল, গত 22 জুন মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনার কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। এই মূল্যায়ন ট্রাম্পের করা দাবির বিপরীত ছিল, কারণ ট্রাম্প বলেছিলেন ওই হামলার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে। কিন্তু পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন ফাঁস হয়ে সংবাদ আকারে প্রকাশ হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প। তাদের মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে নিন্দা জানায় হোয়াইট হাউস। ট্রাম্প CNN, নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সংবাদ মাধ্যমকে আক্রমণ করে তাদের জঞ্জাল এবং ভুয়ো খবর বলে আখ্যা দেন। এদিকে জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্তের ঘটনাকে ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিকীকরণের সর্বশেষ উদাহরণ বলে মন্তব্য করেছেন মার্কিন সেনেট গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্রেট আইন প্রণেতা মার্ক ওয়ার্নার। তিনি বলেছেন, আরও একজন জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করা প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন গোয়েন্দা সংস্থাকে দেশের সুরক্ষার চেয়ে আনুগত্যের পরীক্ষা হিসেবে দেখছে। এটি তাদের একটি বিপজ্জনক অভ্যাস। জানা গেছে, যেসব সামরিক গোয়েন্দা ও আইন প্রয়োগকারী কর্মকর্তার মতামতকে ট্রাম্পের মতামতের সঙ্গে সাংঘর্ষিক মনে করা হয় তাদেরকেই বরখাস্তের মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত এপ্রিলে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক জেনারেল টিমোথি হককে বরখাস্ত করেছিলেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 1 ডজনেরও বেশি কর্মীকেও ছাঁটাই করা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথও পেন্টাগনে কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। ফেব্রুয়ারিতে তিনি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেন। তার সঙ্গে আরও 5 জন অ্যাডমিরাল এবং জেনারেলকেও পদচ্যুত করা হয়, যা মার্কিন সামরিক নেতৃত্বের ইতিহাসে এক নজিরবিহীন রদবদল। গত সোমবার মার্কিন বিমান বাহিনীর প্রধানও তার মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে যাওয়ার আকস্মিক ঘোষণা দেন। এদিকে ক্রুজের বরখাস্তের খবর এমন এক সময় এসেছে যখন তার 2 দিন আগেই মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড ট্রাম্পের নির্দেশে 37 জন বর্তমান ও সাবেক মার্কিন গোয়েন্দা পেশাদারের শেয়ানুশিয়াপত্র বাতিল করার ঘোষণা দেন। এর আগে 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করা বাইডেন এবং গত বছর ভোটে হেরে যাওয়া সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসেরও শিরাপত্র বাতিল করা হয়েছিল। গত সপ্তাহের শুরুতে গ্যাবার্ড তার অফিসের প্রথম বড় ধরনের সংস্কারেরও ঘোষণা করেন। তিনি অক্টোবরের 1 তারিখের মধ্যে 40% বেশি কর্মীকে ছাঁটাই করার এবং বছরে $700 মিলিয়ন বেশি সাশ্রয়ের পরিকল্পনা করেন।